আজ সকালে চা বানাতে গিয়ে দেখি ছেলে আমার চায়ের কাপে সাদা পাউডার মিশিয়ে দিয়েছে এবং বলল, মা, এটা খেলে তুমি চিরকাল আমার হয়ে থাকবে। সকালে উঠে চা বানাচ্ছিলাম। ছেলে এসে বলল, মা, আজ আমি তোমার জন্য বিশেষ চা বানিয়েছি। কাপে দুধচিনির সাথে অদ্ভুত সাদা পাউডার দেখলাম। জিজ্ঞেস করলাম, এটা কি? সে রহস্যময় হেসে বলল, প্রেমের ওষুধ। আমি চমকে উঠলাম। সে বলল, চিন্তা করো না মা, এটা বিষ নয়। এটা এমন একটা জিনিস যা খেলে তুমি আমাকে ভুলতে পারবে না। আমি কাপ নামিয়ে রাখলাম। সে জোর করে আমার হাতে তুলে দিল। মা, তুমি তো জানো আমি তোমার ক্ষতি করব না। আমি বললাম, এটা কি বল সত্যি? সে বলল, ভালোবাসার ওষুধ। খেলে তুমি আমাকে স্বামী হিসেবে দেখবে। আমি কাপ ছুঁড়ে ফেলে দিলাম। মেঝে চা ছড়িয়ে গেল। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই রান্নাঘরেই আমরা নতুন জীবন শুরু করি। তুমি আমার স্ত্রী হও। গ্যাসের নীল শিখা এখনও জ্বলছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দেব। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত দেব, বয়স ৪২ বছর। আমাদের ২ সন্তান, সায়েন আর রিমা। সায়েন ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। রিমা ১০ বছর বয়সী, স্কুলে যায়। আজকের ঘটনাটা এতটাই অবিশ্বাস্য যে এখনও বিশ্বাস করতে পারছি না। কিন্তু সত্যি ঘটনাটা ঘটেছে আমাদের পুরানো বাড়িতে, যেই বাড়িটা আমরা সবেমাত্র কিনেছি। গত সপ্তাহে আমরা কলকাতার পুরানো এলাকায় একটা বাড়ি কিনলাম। বাড়িটার বয়স প্রায় ১০০ বছর। সুদীপ্ত বলল, এই বাড়িতে থাকলে আমাদের টাকা খুব বাঁচবে। আমি রাজি হলাম কারণ বাড়িটা দেখতে খুবই সুন্দর। কিন্তু একটা ব্যাপার আমার মনে সন্দেহ ছিল, এত সুন্দর বাড়ি এত কম দামে কেন বিক্রি হচ্ছে? বাড়িতে ওঠার প্রথম দিন থেকেই আমি অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতে লাগলাম। রাতের বেলা দোতলা থেকে কারো হাঁটার শব্দ আসত। কিন্তু দোতলায় কেউ নেই। সায়েন আর রিমা আমার সাথেই একতলায় ঘুমায়। সুদীপ্ত অফিস থেকে দেরিতে ফিরে আসে। একদিন রাত প্রায় ১১টার দিকে আমি রান্নাঘরে পানি খেতে গিয়েছিলাম। হঠাৎ দেখি দোতলা থেকে একটা মেয়ের গান গাওয়ার আওয়াজ আসছে। গানটা ছিল পুরানো দিনের, যেমন আমার ঠাকুমা গাইত। আমি চুপচাপ সিঁড়ি দিয়ে উপরে গেলাম। কিন্তু দোতলায় পৌঁছেই দেখি কেউ নেই। সব রুম ফাঁকা। পরের দিন সকালে সায়েনকে জিজ্ঞেস করলাম, তুই কি রাতে কোনো গান শুনতে পেয়েছিস? সে বলল, না মা, আমি তো গভীর ঘুমেছিলাম। রিমাকেও জিজ্ঞেস করলাম। সে বলল, মা, আমি কিছুই শুনিনি। ৩ দিন পর আবার একই রকম ঘটনা। এইবার আমি সুদীপ্তকে বললাম। সে বলল, মিতালি, তুমি হয়তো কোনো স্বপ্ন দেখেছ। নতুন বাড়িতে এসে মানুষের মন অস্থির থাকে। আমি তার কথায় একটু শান্তি পেলাম। কিন্তু সেই রাতেই ঘটল সবচেয়ে অদ্ভুত ঘটনা। রাত ২টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখি সায়েন আমার পাশে বসে আছে। তার চোখে একটা অদ্ভুত চাহনি। আমি বললাম, কি হয়েছে বাবা? তুমি এখনও জেগে আছো কেন? সায়েন আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম, হ্যাঁ বাবা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু এখন ঘুমাও, কাল তোমার কলেজ আছে। সায়েন আমার হাত ধরে বলল, মা, আমার একটা কনফেশন আছে। আমি তোমার প্রেমে পড়েছি। না, মানে মায়ের ভালোবাসা নয়। আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি চমকে উঠলাম। বললাম, সায়েন, তুমি কি বলছ? তুমি কি ভালো আছো? সে বলল, মা, আমি একদম ঠিক আছি। আমি শুধু সত্যি কথা বলছি। তুমি এত সুন্দর, এত আকর্ষণীয়। আমি চাই তুমি আমার হও। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। বললাম, সায়েন, তুমি কি বলছ? আমি তোমার মা। তুমি আমার ছেলে। এইসব কি অর্থহীন কথা বলছ? সায়েন আমার কাছে আরও কাছে এসে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক। কিন্তু আমি আর পারছি না। প্রতিদিন তোমাকে দেখে আমার মন অস্থির হয়ে যায়। আমি চাই তুমি বাবাকে ছেড়ে আমার সাথে চলে যাও। আমি তার কপালে হাত দিয়ে দেখলাম জ্বর আছে কিনা। জ্বর নেই। তার চোখে একটা অন্যরকম চাহনি। একদম চেনা যাচ্ছে না যেন। হঠাৎ আমার মনে হলো এটা সায়েন নয়। এটা অন্য কেউ।
আমি বললাম, তুমি কে? শায়ন কোথায়? তখন শায়নের কণ্ঠস্বর বদলে গেল। একটা মেয়ের কণ্ঠস্বর হয়ে গেল। সে বলল, আমি অপর্ণা। এই বাড়ির আগের বাসিন্দা। আমি 60 বছর আগে এখানেই মৃত্যুবরণ করেছি। আমি ভয়ে কাঁপতে লাগলাম। বললাম, তুমি কে? তুমি আমার ছেলের সাথে কি করেছ? অপর্ণা শায়নের গলায় বলল, আমি কিছু করিনি। আমি শুধু তোমার ছেলের শরীর ব্যবহার করছি। আমার একটা ইচ্ছে আছে যেটা আমি পূরণ করতে চাই। আমি বললাম, কি ইচ্ছে? তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। অপর্ণা বলল, আমি জীবদ্দশায় প্রেম করতে পারিনি। আমার প্রেমিক আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি চাই তুমি আমার প্রেমিক হও। আমি তোমার ছেলের শরীর দিয়ে তোমার সাথে প্রেম করব। আমি চিৎকার করে উঠলাম। সুদীপ্ত আর রিমা ঘুম থেকে উঠে আমার ঘরে ছুটে এল। সুদীপ্ত বলল, কি হয়েছে? কেন চিৎকার করছ? আমি শায়নের দিকে তাকিয়ে দেখি সে স্বাভাবিক হয়ে গেছে। তার চোখে আবার আগের মতো চাহনি। সে বলল, মা, কি হয়েছে? তুমি কেন চিৎকার করছ? আমি বুঝলাম অপর্ণা চলে গেছে। আমি সুদীপ্তকে সব কথা বললাম। সুদীপ্ত প্রথমে বিশ্বাস করল না। কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটল। এইবার অপর্ণা রিমার শরীরে ভর করল। রিমা রাতে আমার কাছে এসে বলল, দিদি, আমি তোমার সাথে খেলতে চাই। আমরা বিয়ে খেলি। তুমি কনে হবে আর আমি বর হব। আমি বুঝলাম এটাও অপর্ণা। আমি বললাম, অপর্ণা, তুমি কেন আমার বাচ্চাদের কষ্ট দিচ্ছ? তুমি যা চাও আমাকে বল। অপর্ণা রিমার গলায় বলল, আমি চাই তুমি আমাকে ভালোবাস। আমি 100 বছর ধরে এই বাড়িতে একা আছি। কেউ আমাকে ভালোবাসে না। আমার মনে দয়া হল। আমি বললাম, অপর্ণা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার বাচ্চাদের কষ্ট দিও না। তুমি কি চাও? অপর্ণা বলল, আমি চাই তুমি আমার সাথে থাক। আমার সাথে কথা বল। আমার সাথে খেল। আমি অনেক একা। আমি বললাম, ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলবো। কিন্তু তুমি আমার বাচ্চাদের শরীরে ভর করবে না। অপর্ণা রিমার শরীর ছেড়ে চলে গেল। রিমা স্বাভাবিক হয়ে গেল। পরের দিন থেকে প্রতি রাতে আমি দোতলায় গিয়ে অপর্ণার সাথে কথা বলতাম। সে আমাকে তার জীবনের গল্প বলত। সে বলল, সে ছিল একজন ধনী ব্যবসায়ীর মেয়ে। তার নাম ছিল অপর্ণা সেন। সে প্রেম করত একজন গরিব ছেলের সাথে। কিন্তু তার বাবা সেই বিয়েতে রাজি হয়নি। তারপর সেই ছেলে অন্য মেয়েকে বিয়ে করে। অপর্ণা অনেক কষ্ট পেয়ে একদিন নিজের ঘরে মারা যায়। আমি তার কষ্টের কথা শুনে অনেক দুঃখ পেলাম। আমি তাকে বললাম, অপর্ণা, তুমি এখনও ভালোবাসা খুঁজে পাবে। তুমি এই দুনিয়া ছেড়ে চলে যাও। তোমার আত্মা শান্তি পাক। অপর্ণা বলল, না, আমি যেতে পারব না। আমি এই বাড়িতে আটকা পড়েছি। আমার ভালোবাসার ইচ্ছে পূরণ না হলে আমি যেতে পারব না। আমি ভাবলাম, কি করা যায়। তারপর আমার একটা আইডিয়া এল। আমি বললাম, অপর্ণা, তুমি কি চাও আমি তোমার জন্য একটা ছেলের সন্ধান করি? তুমি তার সাথে প্রেম করতে পার। অপর্ণা খুশি হয়ে বলল, সত্যি? তুমি আমার জন্য একজন প্রেমিক খুঁজে দেবে? আমি বললাম, হ্যাঁ, আমি চেষ্টা করব। পরের দিন আমি আমার প্রতিবেশী সুনন্দাদির সাথে কথা বললাম। সুনন্দাদি বলল, তোমার বাড়িতে ভূত আছে? আমি বললাম, হ্যাঁ, কিন্তু সে খারাপ ভূত নয়। সে শুধু প্রেম খোঁজে। সুনন্দাদি বলল, আমার এক জানা আছে। তার নাম রঞ্জন। সে একজন তান্ত্রিক। সে ভূতপ্রেতের সাথে কথা বলতে পারে। তুমি চাইলে তাকে ডেকে আনতে পারি। আমি বললাম, হ্যাঁ, তাকে ডেকে আন। পরের দিন রঞ্জনবাবু এলেন। তিনি একজন মধ্যবয়সী ভদ্রলোক। তিনি আমাদের বাড়ির চারিদিকে ঘুরে দেখলেন। তারপর বললেন, এই বাড়িতে একটা মেয়ে আত্মার বাস। তার নাম অপর্ণা। সে প্রেমের জন্য কান্নাকাটি করছে। আমি অবাক হয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? রঞ্জনবাবু বললেন, আমি তার সাথে কথা বলেছি। সে বলেছে তুমি তার জন্য একজন প্রেমিক খোঁজার কথা দিয়েছ। আমি বললাম, হ্যাঁ, আমি দিয়েছি। কিন্তু কিভাবে একজন জীবিত মানুষের সাথে একজন আত্মার প্রেম হবে? রঞ্জনবাবু বললেন, এটা সম্ভব। কিন্তু এর জন্য একটা বিশেষ পূজা করতে হবে। আর একজন পুরুষ লাগবে যে অপর্ণাকে ভালোবাসবে। আমি বললাম, কিন্তু কোথায় পাব এমন একজন পুরুষ? রঞ্জনবাবু হেসে বললেন, আমি আছি না? আমি অপর্ণাকে ভালোবাসতে পারি। আমিও অনেক দিন একা। আমার স্ত্রী মারা গেছে 5 বছর আগে। আমি অবাক হলাম।
বললাম, আপনি একজন আত্মাকে ভালোবাসবেন? রঞ্জনবাবু বললেন, ভালোবাসার কোনো বাধা নেই। জীবিত কিংবা মৃত সবার ভালোবাসা পাওয়ার অধিকার আছে। সেই রাতে রঞ্জনবাবু আমাদের বাড়িতে থেকে গেলেন। তিনি দোতলায় গিয়ে অপর্ণার সাথে কথা বললেন। আমি নিচ থেকে শুনতে পেলাম তারা কথা বলছেন। অপর্ণা খুব খুশি লাগছিল। পরের দিন সকালে রঞ্জনবাবু বললেন, অপর্ণা আমার প্রস্তাবে রাজি হয়েছে। আমরা আজ রাতেই বিয়ে করব। তবে এটা একটা বিশেষ বিয়ে। আমি জীবিত থাকব, কিন্তু অপর্ণার সাথে আত্মিকভাবে সংযুক্ত হয়ে যাব। সেই রাতে একটা অদ্ভুত বিয়ের অনুষ্ঠান হল। রঞ্জনবাবু মন্ত্র পড়লেন। হঠাৎ ঘরে একটা সুগন্ধ ছড়িয়ে গেল। আমরা অনুভব করলাম যেন অপর্ণা খুশিতে নাচছে। বিয়ের পর থেকে আমাদের বাড়িতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। রঞ্জনবাবু প্রতিদিন এসে অপর্ণার সাথে সময় কাটান। তারা একসাথে গান, কবিতা পড়েন। অপর্ণাও খুব খুশি। সে আর আমার বাচ্চাদের বিরক্ত করে না। একদিন রঞ্জনবাবু বললেন, অপর্ণা আমাকে বলেছে যে সে এখন শান্তি পেয়েছে। সে চাইলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। কিন্তু সে আমার সাথে থাকতে চায়। আমি বললাম, তাহলে ভালোই তো। আপনারা একসাথে থাকুন। কিন্তু কিছুদিন পর আবার একটা সমস্যা দেখা দিল। অপর্ণা জানাল যে সে একটা বাচ্চা চায়। কিন্তু একজন আত্মার কিভাবে বাচ্চা হবে? রঞ্জনবাবু অনেক গবেষণা করার পর বললেন, এটাও সম্ভব। কিন্তু এর জন্য একটা জীবিত নারীর শরীর ব্যবহার করতে হবে। অপর্ণা সেই নারীর শরীরে ভর করে বাচ্চা নেবে। আমি ভয় পেয়ে বললাম, কিন্তু কে দেবে তার শরীর? অপর্ণা সরাসরি আমার কানে বলল, মিতালি, তুমি আমাকে সাহায্য করবে? আমি তোমার শরীর ব্যবহার করে একটা বাচ্চা নিতে চাই। আমি বললাম, না অপর্ণা, এটা সম্ভব নয়। আমার নিজের স্বামী আছে, বাচ্চা আছে। অপর্ণা কান্নাকাটি করতে লাগল। সে বলল, প্লিজ মিতালি, আমি তোমাকে অনেক কষ্ট দিইনি। আমি শুধু 9 মাস তোমার শরীর ব্যবহার করব। আমি দ্বিধায় পড়ে গেলাম। একদিকে অপর্ণার প্রতি দয়া, অন্যদিকে নিজের পারিবারিক জীবনের ব্যাপার। সুদীপ্তকে সব বলার পর সে বলল, মিতালি, এটা তোমার সিদ্ধান্ত। তুমি যা ভালো মনে কর তাই কর। আমি তোমার পাশে আছি। শেষ পর্যন্ত আমি রাজি হলাম। আমি ভাবলাম, অপর্ণা আমাদের এত সাহায্য করেছে, এখন আমিও তার সাহায্য করব। রঞ্জনবাবু একটা বিশেষ অনুষ্ঠান করলেন। সেই রাতে অপর্ণা আমার শরীরে ভর করল। আমি অনুভব করলাম যেন আমার মধ্যে আরেকজন আছে। 9 মাস পর অপর্ণার একটা ছেলে হল। বাচ্চাটাকে দেখতে একদম রঞ্জনবাবুর মত। অপর্ণা খুব খুশি হল। সে বলল, এখন আমার সংসার পূর্ণ হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। বাচ্চাটার মধ্যেও অদ্ভুত ক্ষমতা আছে। সে জন্মের পর থেকেই কথা বলতে পারে। আর সে ভবিষ্যতের কথা বলতে পারে। একদিন বাচ্চাটা আমাকে বলল, মিতালি আন্টি, আপনার বিপদ আসছে। আপনি সাবধান থাকবেন। আমি অবাক হয়ে বললাম, কি বিপদ? বাচ্চাটা বলল, আপনার স্বামী একটা দুর্ঘটনায় পড়বে। কিন্তু আমি তাকে বাঁচিয়ে দেব। পরের সপ্তাহেই সুদীপ্তর সত্যিই একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন সকালে বাচ্চাটা অপর্ণার কাছে বলল, মা, বাবাকে আজ অফিসে যেতে দিও না। আজ তার খুব বিপদ। অপর্ণা আমাকে বলল, মিতালি, সুদীপ্তকে আজ ঘরে রাখো। বাচ্চা বলেছে আজ তার বিপদ আছে। আমি সুদীপ্তকে বললাম। সুদীপ্ত প্রথমে রাজি হল না। কিন্তু শেষ পর্যন্ত আমার কথায় ঘরেই থেকে গেল। সন্ধ্যায় খবর এল যে সুদীপ্তর অফিসের সামনে একটা বড় দুর্ঘটনা হয়েছে। একটা ট্রাক একটা বাসের সাথে ধাক্কা লেগে অনেকে আহত হয়েছে। সুদীপ্ত যে সময় অফিস থেকে বের হতো ঠিক সেই সময়েই দুর্ঘটনা হয়েছিল। আমরা সবাই বুঝলাম যে বাচ্চাটা সত্যিই ভবিষ্যৎ দেখতে পারে। অপর্ণা আর রঞ্জনবাবু খুব গর্বিত হলেন। কিন্তু বাচ্চার এই ক্ষমতার জন্য আমাদের আরও সমস্যা হতে লাগল। পাড়ার লোকজন জানতে পেরে আমাদের বাড়িতে ভিড় করতে লাগল। সবাই বাচ্চার কাছে তাদের ভবিষ্যৎ জানতে চাইল। একদিন বাচ্চা আমাকে বলল, মিতালি আন্টি, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এখানে আরও ভূত আসছে। আমি চমকে উঠলাম। বললাম, আরও ভূত? বাচ্চা বলল, হ্যাঁ, আমাদের খবর শুনে অন্য এলাকার ভূতরাও এখানে আসতে চায়। তারা সবাই প্রেম করতে চায়, বিয়ে করতে চায়। সত্যিই পরের দিন থেকে আমাদের বাড়িতে আরও অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রাতে আরও অনেক আত্মার কণ্ঠস্বর শোনা যেত। তারা সবাই আমার কাছে এসে বলত, মিতালি, আমাদেরও সাহায্য কর। আমরাও প্রেম করতে চাই। আমি অপর্ণাকে বললাম, এখন কি করব?
এত আত্মার দেখাশোনা আমার পক্ষে সম্ভব নয়। অপর্ণা বলল, মিতালি, তুমি চিন্তা করো না, আমি একটা সমাধান বের করব। পরের দিন অপর্ণা আমাকে বলল, আমি সব আত্মাদের সাথে কথা বলেছি। তারা সবাই একসাথে একটা বড় বিয়ের অনুষ্ঠান করতে চায়। আমি তাদের পার্টনার খুঁজে দেব। আমি বললাম, কিন্তু এত পার্টনার কোথায় পাবে? অপর্ণা বলল, আমি জানি এমন কিছু মানুষের কথা যারা একা আছে আর তারা এই ধরনের অভিজ্ঞতা চায়। পরের সপ্তাহে আমাদের বাড়িতে একটা বিশাল অনুষ্ঠান হল। রঞ্জনবাবুর অনেক বন্ধু এল। তারা সবাই তান্ত্রিক। তারা জানত কিভাবে আত্মাদের সাথে যোগাযোগ করতে হয়। সেই রাতে মোট 7টা বিয়ে হল। 7 জন মানুষ 7টা আত্মার সাথে বিয়ে করল। পুরো বাড়িটা খুশিতে ভরে গেল। কিন্তু এই খুশির মধ্যেও একটা সমস্যা ছিল। এত আত্মা একসাথে থাকার কারণে বাড়িটায় অদ্ভুত শক্তি জমা হতে লাগল। কখনো কখনো বিদ্যুৎ চলে যেত, কখনো পানি বন্ধ হয়ে যেত। একদিন সায়েন আমাকে বলল, মা, আমার মনে হচ্ছে এই বাড়িতে থাকা আমাদের জন্য ভালো নয়। এখানকার পরিবেশ অদ্ভুত হয়ে যাচ্ছে। রিমাও বলল, মা, স্কুলের বন্ধুরা আমাকে নিয়ে ঠাট্টা করে। তারা বলে আমাদের বাড়িতে ভূত থাকে। আমি বুঝলাম আমাদের সত্যিই এই বাড়ি ছেড়ে যাওয়া উচিত। কিন্তু অপর্ণাদের কি হবে? অপর্ণাকে এই কথা বলতেই সে বলল, মিতালি, তুমি চিন্তা করো না। আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করেছি। আমরা এই বাড়িটাকে একটা বিশেষ জায়গা বানাবো যেখানে আত্মারা আর মানুষরা একসাথে থাকতে পারবে। আমি বললাম, কিন্তু আমাদের তো অন্য জায়গায় যেতে হবে। অপর্ণা বলল, তুমি যাও, আমরা এখানেই থাকব। কিন্তু তুমি যখন খুশি আমাদের সাথে দেখা করতে আসতে পার। আমাদের নতুন বাড়ি খোঁজার সময় হঠাৎ একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি বাজার থেকে ফিরে এসে দেখি আমাদের রান্নাঘরে একজন অপরিচিত মহিলা রান্না করছেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি এখানে কি করছেন? মহিলা হেসে বললেন, আমি সুমিত্রা। আমিও একজন আত্মা। আমি শুনেছি এই বাড়িতে আত্মারা খুব ভালো থাকে। তাই আমি এসেছি। আমি বললাম, কিন্তু আপনার জন্য তো কোনো পার্টনার নেই। সুমিত্রা বললেন, আমার কোনো পার্টনার লাগবে না। আমি শুধু একটা ভালো পরিবারের সাথে থাকতে চাই। আমি আপনাদের রান্না বান্না করে দেব, ঘর পরিষ্কার করব। আমি অবাক হয়ে বললাম, আপনি আমাদের কাজ করে দেবেন? সুমিত্রা বললেন, হ্যাঁ, আমি জীবনে কখনো সংসার করতে পারিনি। এখন আমি আপনাদের সংসারের দেখাশোনা করতে চাই। পরের দিন থেকে সুমিত্রা আমাদের সব কাজ করে দিতে লাগল। সকালে ঘুম থেকে উঠেই দেখি রান্না হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, কাপড় ধোয়া হয়ে গেছে। সায়েন আর রিমা খুব খুশি। তারা বলল, মা, সুমিত্রা আন্টি তো খুব ভালো। উনি আমাদের অনেক সাহায্য করেন। কিন্তু আমার মনে একটা সন্দেহ ছিল। একজন আত্মা এত সব কাজ কিভাবে করে? একদিন লুকিয়ে দেখলাম যে সুমিত্রা আসলে কাজ করে না। সে অন্য আত্মাদের দিয়ে কাজ করিয়ে নেয়। আমাদের বাড়িতে এখন অনেক আত্মা আছে যারা সবাই মিলে আমাদের কাজ করে দেয়। আমি সুমিত্রাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলাম। সে বলল, মিতালি, আমি তো মিথ্যা বলিনি। আমি বলেছিলাম আমি কাজ করব। আমি কাজ করাচ্ছি তো। আমি হেসে ফেললাম। বুঝলাম যে আত্মারাও মানুষের মতোই চালাক। এরই মধ্যে আমাদের নতুন বাড়ির খোঁজ পাওয়া গেল। এটা একটা ছোট অ্যাপার্টমেন্ট, কিন্তু পরিচ্ছন্ন আর শান্ত জায়গা। বিদায়ের দিন অপর্ণা আর সব আত্মারা আমাদের বিদায় দিতে এল। অপর্ণা কাঁদতে কাঁদতে বলল, মিতালি, তুমি আমাদের ভুলে যেও না। তুমি না থাকলে আমাদের এত খুশি হওয়া হতো না। আমিও কেঁদে ফেললাম। বললাম, অপর্ণা, তোমরা আমাদের জীবনে এমন একটা অভিজ্ঞতা দিয়েছ যেটা আমরা কখনো ভুলব না। রঞ্জনবাবু বললেন, মিতালি, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমাদের বাচ্চাও আপনাকে মিস করবে। বাচ্চাটা আমার কাছে এসে বলল, মিতালি আন্টি, আমি ভবিষ্যতে দেখেছি যে আপনার আরও একটা বাচ্চা হবে। আর সেই বাচ্চাটা আমার মতোই বিশেষ ক্ষমতা নিয়ে জন্মাবে। আমি চমকে উঠলাম। বললাম, তুমি কি বলছ? বাচ্চা বলল, আপনি অপর্ণা মায়ের শরীর ব্যবহার করার সময় আপনার মধ্যে কিছু আত্মিক শক্তি ঢুকে গেছে। সেই শক্তির প্রভাবে আপনার পরের সন্তানও বিশেষ হবে। নতুন বাড়িতে যাওয়ার 3 মাস পর আমি বুঝলাম যে আমি সত্যিই গর্ভবতী। ডাক্তার বলল, এটা একটা মেয়ে সন্তান। 9 মাস পর আমার একটা মেয়ে হল। আমরা তার নাম রাখলাম অনন্যা। জন্মের পর থেকেই অনন্যার মধ্যে অদ্ভুত কিছু ব্যাপার লক্ষ্য করা গেল। সে খুব কম কাঁদে, সব সময় হাসে আর তার চোখে একটা অন্যরকম গানের আলো। যখন অনন্যার বয়স 6 মাস, একদিন সে হঠাৎ কথা বলে উঠল। আমি তোমাকে চিনি, মা।
আমি জানি আমি কেমন করে এসেছি। আমি অবাক হয়ে বললাম, তুমি কি বলছো, অনন্যা? অনন্যা বলল, আমি জানি অপর্ণা দিদির কথা। আমি জানি রঞ্জনবাবুর কথা। আর আমি এটাও জানি যে আমার একটা আত্মিক ভাই আছে। সত্যিই পরের দিন অপর্ণার বাচ্চা আমাদের নতুন বাড়িতে এল। সে আর অনন্যা দেখা মাত্রই একে অপরকে চিনে ফেল। অপর্ণার বাচ্চা বলল, অনন্যা বোন, আমি জানতাম তুমি আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। অনন্যা বলল, দাদা, আমিও তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখন আমরা দুজন মিলে অনেক কাজ করব। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ করবে তোমরা? দুই বাচ্চা মিলে বলল, আমরা মানুষ আর আত্মাদের মধ্যে যোগাযোগ তৈরি করব। আমরা এমন একটা জগৎ বানাব যেখানে জীবিত আর মৃত সবাই একসাথে খুশিতে থাকতে পারবে। এই কথা শুনে আমি বুঝলাম যে আমাদের জীবনে এখনও অনেক অদ্ভুত অভিজ্ঞতা বাকি আছে। কিন্তু সেগুলো সব মন্দ হবে না। হয়তো আরও সুন্দর কিছু অপেক্ষা করছে। আজ অন্যার বয়স 5 বছর। সে স্কুলে যায়, কিন্তু অন্য বাচ্চাদের মতো নয়। সে তার সহপাঠীদের ভবিষ্যৎ বলতে পারে, তাদের মনের কথা জানতে পারে। স্কুলের শিক্ষকরা প্রথমে অবাক হয়েছিল। কিন্তু এখন তারা অনন্যাকে খুব ভালোবাসে। কারণ অনন্যা সবাইকে সাহায্য করে। গত সপ্তাহে অনন্যা আমাকে বলেছে, মা, আমাদের পুরানো বাড়িতে আবার যেতে হবে। অপর্ণা দিদির খুব দরকার আছে। আমি জিজ্ঞেস করলাম, কি দরকার? অনন্যা বলল, সেখানে একটা নতুন আত্মা এসেছে। সে খুব কষ্টে আছে। আমাদের তাকে সাহায্য করতে হবে। সুদীপ্ত বলল, মিতালি, চল আমরা একবার যাই। দেখি কি অবস্থা। গতকাল আমরা সবাই মিলে পুরানো বাড়িতে গেলাম। দেখি সেখানে এখন একটা ছোট আশ্রম হয়েছে। রঞ্জনবাবুর আরও কয়েকজন সঙ্গী এসেছেন। তারা সবাই আত্মাদের সাথে যোগাযোগ করে তাদের সমস্যার সমাধান করেন। অপর্ণা আমাকে দেখে খুব খুশি হল। বলল, মিতালি, তুমি ঠিক সময়ে এসেছ। এখানে একটা ছোট মেয়ের আত্মা এসেছে। সে খুব ভয় পায়। তোমার অনন্যা হয়তো তার সাথে বন্ধুত্ব করতে পারবে। অনন্যা সেই ছোট মেয়ে আত্মার সাথে কথা বলার পর জানা গেল যে সে একটা দুর্ঘটনা মারা গিয়েছিল। সে তার মা-বাবাকে খুব মিস করে। অনন্যা বলল, পুতুল, সেই আত্মার নাম, তুমি চাইলে আমার বোন হতে পার। আমি তোমার সাথে খেলব। পুতুল খুশি হয়ে রাজি হয়ে গেল। এখন অনন্যার একটা আত্মিক বোন আছে। তারা দুজন মিলে অনেক মজার খেলা খেলে। কখনো কখনো পুতুল আমাদের বাড়িতেও আসে। আমি প্রথমে ভয় পেতাম। কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছি। আমার পরিবারে এখন জীবিত আর আত্মা 2 ধরনের সদস্য আছে। শায়েন এখন কলেজের শেষ বর্ষে। সে জানে আমাদের পরিবারের বিশেষত্বের কথা। সে খুব গর্ব করে বন্ধুদের কাছে বলে যে তার একটা জাদুকরি পরিবার আছে। রিমা এখন ক্লাস 7-এ। সেও অনন্যার মতো বিশেষ ক্ষমতা পেতে চায়। কিন্তু অনন্যা বলেছে, রিমা দিদি, তুমি স্বাভাবিক থাক। এটা তোমার জন্য ভালো। আর আমি এখন খুব শান্তিতে আছি। আমি জানি আমাদের পরিবার অন্যদের মতো নয়। কিন্তু আমরা খুব খুশিতে আছি। ভালোবাসায় ভরা একটা জীবন পেয়েছি যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। কখনো কখনো মনে হয় এই সবটা একটা স্বপ্ন। কিন্তু যখন অনন্যা আমার কোলে বসে তার আত্মিক বন্ধুদের গল্প বলে, তখন বুঝি এই সবই সত্যি। জীবন সত্যিই অদ্ভুত। কখনো জানা যায় না কি অপেক্ষা করছে সামনে। আমার সাথে যা ঘটেছে সেটা অবিশ্বাস্য মনে হতে পারে। কিন্তু আমি জানি এই সবটাই সত্যি। আর সবচেয়ে বড় কথা হলো, আমি শিখেছি যে ভালোবাসার কোনো সীমা নেই। জীবিত কিংবা মৃত, সবার ভালোবাসা পাওয়ার অধিকার আছে। আর যখন আমরা কাউকে সাহায্য করি, কাউকে ভালোবাসি, তখন আমরা নিজেরাও আরও সুখী হয়ে উঠি।